নটরডেম আর হলিক্রসের লিখিত পরীক্ষার পরে যে মৌখিক পরীক্ষা বা ভাইভা এক্সামিনেশনটা হয় সেখানে নাকি অনেক উল্টাপাল্টা প্রশ্ন ধরে এবং এমন সব প্রশ্ন ধরে যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে না। বিষয়টা কি আসলে তাই? আসসালামু আলাইকুম সবাইকে। সো আমি তোমাদের অমিয় ভাইয়া আজকে তোমাদের সাথে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব যে অ্যাকচুয়ালি এই ভর্তি পরীক্ষা বা কলেজ অ্যাডমিশনগুলোর যেই ভর্তি পরীক্ষাগুলো হয় সেখানে ভাইভা পার্টটাতে বেসিক্যালি তোমাকে কি ধরনের কোয়েশ্চেন ফেস করা লাগতে পারে। সো আগে আমি একটু আমার কোয়ালিফিকেশনটা বলি যে ভাই আমার কি যোগ্যতা আছে এগুলো নিয়ে কথা বলার। সো আমি ইন্ডাস্ট্রির একজন স্টুডেন্ট এবং আমি বিগত ৬ বছর ধরে 10 মিনিট স্কুল, এসিএস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে হচ্ছে আমি কলেজ অ্যাডমিশন প্রোগ্রামটা রান করতেছি এবং স্টুডেন্টদের সাথে আমার একদম যোগাযোগ আছে। মানে ভর্তি পরীক্ষার দিনগুলোতেও। সো আমি জিনিসগুলা জেনে বুঝেই শেয়ার করতেছি। সো ১ম এ আমি একটু বলি যে ভাইভা পরীক্ষাটা কাদের হয় এবং কাদের হয় না। সো মেয়েরা যারা আছো তারা কিন্তু একটু মানে লাকে আছো বলতে পারো। কারণ হলিক্রস কলেজে ২০২৩ সালের পর থেকে কিন্তু ভাইভা এক্সামটা হচ্ছে না। এখন এবারও না হওয়ার চান্সটাই বেশি বাট গত ২ বছর হয়নি। বাট নটরডেম আর সেন্ট জোসেফে শুধুমাত্র কোভিডের যে বছরটা ছিল ২০২০ সাল, তখন সম্ভবত ভাইভা এক্সামটা হয় নাই। সো প্রতি বছর কিন্তু ভাইভা এক্সাম হয় এবং একটা কথা ভাইভা এক্সাম থেকে কিন্তু খুব অল্প সংখ্যক স্টুডেন্টই বাদ যায়। সো মোটামুটি তুমি ভাইভা পর্যন্ত যাইতে পারলে তোমার চান্স পাওয়াটা কিন্তু মোটামুটি 90-95% কনফার্ম। ঠিক আছে? সো খুব বেশি উল্টাপাল্টা কিছু না করলে বা টিচারদের খুব বেশি ব্যাড ইমপ্রেশন না দিলে কিন্তু তুমি ভাইভা পরীক্ষায় বাদ যাবা না। ঠিক আছে? সো কাদের ভাইভা হবে, কাদের ভাইভা হবে না সেটা তো আমরা বুঝতে পারলাম। এখন আসি ভাইভা এক্সামে কি ধরে? সেটা ধরার আগে আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি ২০১৮ সালে। সো এই এক্সপেরিয়েন্স শেয়ার করার আগে আমি ১ম এ একটা কথা বলতে চাই। অনেকে দেখবা ভাইভা এক্সামের সময় তোমাকে বলবে যে ফরমাল ড্রেস কোডে যাইতে হবে, সাদা শার্ট, কালো প্যান্ট পরে যাইতে হবে, তারপর শার্ট ইন করে যাইতে হবে এই সে, হ্যাঁ? তো আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। ২০১৮ সালে আমি যখন ভর্তি পরীক্ষা দিতে গেছি ভাই আমি একটা হাফ হাতা শার্ট, একটা কি বলে কার্গো প্যান্ট চিনো না? কার্গো প্যান্ট ৮ টা পকেট থাকে যে অনেকগুলো পকেট থাকে ওরকম একটা কার্গো প্যান্ট পরছি আর একটা স্যান্ডেল পরছিলাম। স্যান্ডেল হচ্ছে যে ফিতার যে স্যান্ডেল গুলো আছে, বুঝছো? এখন তোমরা ফিতার স্যান্ডেল পরো কিনা আমি জানি না। ২ ফিতা না আরকি ওই যে ভাগ করা থাকে জিনিসটাকে বুঝছো আই গেস। নামাজ পড়ার সময় যেটা পরে আরকি মানুষ। তো ওটা পরে আমি পরীক্ষা দিতে গেছি। সো আমাদের বেলায় যেই দিন আমাদের লিখিত পরীক্ষা বা রিটেন এক্সামটা হইছে ওটার পরপরই আমাদের একটা রুমে পাঠায় দেওয়া হয়েছে এবং ওখানে সিরিয়ালি সবাই ভাইভা এক্সামটা দিছে। সো রিটেন এক্সাম দেওয়ার পরে আমি অন্য বিল্ডিং এ ভাইভা এক্সাম দিতে গেছি। সো ভাইভা এক্সামের সময় বসেছিলাম। সবাইকে গিয়ে দেখি পরীক্ষার হলের মধ্যে যে মেক্সিমাম সাদা শার্ট আর কালো প্যান্ট পরে আসছে ইন করে একদম ফরমাল বুট-টুট পরে আসছে, হ্যাঁ? এদিকে আমি ভাই গেছি একটা হাফ হাতা শার্ট পরে। বুঝো কি অবস্থা আমার? আমি খুবই ক্যাজুয়ালি চলে গেছি আরকি। সো ঠিক আছে, ভালো কথা গেলাম। সো আমার আগে যখন আমি ভাইবার রুমের বাইরে বসে আছি, মানে রুম তো একটা রুমের ভেতরে পরীক্ষা হচ্ছে, মানে একজন করে ডাকতেছে টিচাররা, ২ জন ৩ জন করে টিচার থাকে। তো বাইরে একদম শুনশান নীরবতা। কেউ কারো মুখ থেকে একটা কথা বের হয় না। বুঝছো? একদম মানে এমন একটা অবস্থা মনে হচ্ছে একটা পিন ড্রপ সাইলেন্স এর মতো অবস্থা হয়ে গেছে। বুঝছো? তো ভালো কথা। এখন আমি তো ভাই দেখেই তো আমি একটু প্যারা খেয়ে গেছি যে ভাই সবাই এরকম ড্রেস কোড মেইনটেইন করে আসছে ভাই। আমি তো কিছু পইড়া এলাম না। আমি তো ভাই অবস্থা খারাপ। আর আমি এমন কোনো প্রিপারেশন ও নিয়ে যাই না। জাস্ট টুকটাক রিসেন্ট কিছু ইনসিডেন্ট তখন হচ্ছে যে তখন বোধহয় পদ্মা সেতু আ ওয়ার্ল্ড ব্যাংকের কোনো একটা কাহিনী হইতেছিল আরকি। হ্যাঁ, ১৮ সালের দিকে। পদ্মা সেতু বানানো স্টার্ট করছে অর সামথিং। ওটার লেংথ কতটুকু এরকম কিছু ছিল হয়তো। ইয়েস বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা ছিল না? মানে আমাদের যে স্যাটেলাইট আছে যে, ওই স্যাটেলাইটটাও তখন ইয়ে করছিল মানে উৎক্ষেপণ হয়েছিল আরকি তখন। যাই হোক আমি গেলাম ভিতরে। ভিতরে যাওয়ার পরে আমি সালাম দিলাম ঠিক করে। উনারা আমার ফাইল-টাইল চাইলো। এরপর উনারাই আমাকে বসতে বলছে। সো উনার বলার আগ পর্যন্ত আমি খুব নরমালে ছিলাম। হ্যাঁ। একদম খুব লেড়ায় বেড়ায় গেছি এরকম না। খুব ভদ্রভাবে খুব ভদ্র আমি এমনি ভদ্র দেখে বোঝা যায় না আমি ভদ্র একটা ছেলে। তো গেলাম, যাবার স্যাররা বসতে বলল, বসলাম। বসার পরে উনারা আমার রেজাল্ট দেখলো। দেখার পরে উনারা মোস্টলি এই আমাকে যে কোয়েশ্চেন গুলা করছে সেগুলা মেইনলি একাডেমিক্স রিলেটেড খুব বেশি একটা প্রশ্ন করে নাই। আমার যে ফ্রেন্ডদের যাদের করছে, আমি ৩ টা ভাগে ভাগ করব আরকি যাতে কি টাইপের প্রশ্ন করে। হ্যাঁ, ১ম সেট যেটা মনে হয় যে আমাদের একাডেমিক রিলেটেড কোনো কোয়েশ্চেন করতে পারে। একাডেমিক বলতে আমি বুঝাচ্ছি যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এখন ডিপেন্ড করে কোন টিচার ওখানে পড়ছে, হ্যাঁ? এখন অনেক টিচাররা থাকে যে একাডেমিক সাইডে যায়ই না। আমার অনেক ফ্রেন্ড আছে যারা কোনো একাডেমিক রিলেটেড কোনো প্রশ্নই ধরে নাই। তো আমাকে ২-১ টা প্রশ্ন শুনছি তাও খুবই ইজি। কিছু ফিজিক্সের বেসিক জিনিসপত্র, ফর্মুলা টাইপের জিনিসপত্র। হ্যাঁ? সো এগুলা নিয়ে আসলে তোমরা প্যারা খাবা না। যদি তোমরা মানে যারা এনডিসিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা তারা অবশ্যই জিপিএ 5 পাই পরীক্ষাটা দিতে যাবা, রাইট? সো একাডেমিক প্রশ্ন তুমি কখনোই আটকাবা না। একদম খুবই বেসিক লেভেলের প্রশ্ন করে, হ্যাঁ।
অ্যান্ড তুমি কোয়েশ্চেন পারো কি পারো না সেটা হচ্ছে ডিপেন্ড করে তুমি কিভাবে আনসারটা দিতেছো, তুমি কতটুকু কনফিডেন্ট, তুমি জড়তা আসতেছে কিনা তোমার কথা বলতে গেলে সেটা। হ্যাঁ, ভাইভাতে মেইনলি দেখে যে তুমি কনফিডেন্ট কিনা, বা তুমি পড়াশোনার পাশাপাশি তুমি অন্যরকম কিছু একটা করতে পারো কিনা। যেমন আমার এনডিসিতে যত ফ্রেন্ড আছে একেকজন একেক দিকে এক্সপার্ট। কেউ হচ্ছে একদম শুধু পড়াশোনা সেন্ট্রিক, আর কোনো কিছুতে নাই। কেউ অনেক ম্যাক্সিমাম পোলাপান অনেক অলরাউন্ডার টাইপের হয়। ঠিক আছে? মানে সব ব্লেন্ডেড পোলাপানই পাবা তুমি ওখানে। এরপর সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে যে তোমার ইসি জিজ্ঞেস করবে। ইসি মানে হচ্ছে ভাইয়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি ছিল? এখন আমার স্কুলে আমি তেমন কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে যুক্তই ছিলাম না। বুঝছো? এবং সুযোগও ছিল না আমার, এবং আমি জানি যে তোমাদের বেশিরভাগেরই তেমন কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে বা ইসি এর সাথে তেমন কোনো মানে কি বলে? তেমন কোনো ইন্টারেকশনই হওয়ার সুযোগ হয় না। এটা হয় না আসলে বাংলাদেশের স্কুলগুলাতে এই কালচারটা মোটেও এত স্ট্রং না, ইসি এর কালচারটা। তো আমাকে জিজ্ঞেস করছে, "তুমি পড়াশোনার পাশাপাশি বাবা তুমি আর কি করছো তোমার জীবনে?" আমি বলছি, "স্যার আমার স্কুলে তো সেরকম সুযোগ ছিল না। সো আমি হচ্ছে অনেক খেলাধুলা করতাম। সো আমার বাসার পাশে একটা মাঠ আছে, বালুর মাঠ আছে, ওখানে গিয়ে খেলতাম।" পরে ওই স্যারটা জিজ্ঞেস করে, "বালুর মাঠের পাশে তো আমারও বাসা। সো ওখানে যদি এখন যদি তুমি চান্স না পাও তাহলে আমাকে দেখা হইলে কি তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করবা?" আমি হাইসে দিছি পরে, বুঝছো? মানে এরকম ক্যাজুয়াল থাকে টিচাররা। খুব বেশি যে একদম তুলোধনা করে বিষয়টা মোটেও এরকম না। তারপরে বলছে যে, "শুধু খেলাধুলাই করো, আর কিছু করো না?" সো তখন হচ্ছে আমি হচ্ছে নতুন গিটার বাজানো শিখা স্টার্ট করছিলাম। আর টুকটাক গান-টান গাইতাম আরকি। সো আমি বললাম এরকম অবস্থা। তো বলল যে, "আচ্ছা বাবা একটা গান গেয়ে শোনাও তো আমাকে।" তা আমি তো বলি, "আয় হায়!" পরে আমি বলছি, "প্যারা নেই। আচ্ছা ঠিক আছে, শুনতে চাইছো শোনাই।" তা আমি একটা গান গেয়ে শুনাইলাম। তারা খুব পছন্দ করল গানটা শুনে। শোনার পরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে, বঙ্গবন্ধু স্যাটেলাইটটা যে করছে, এটা আসলে আ কি বলে? ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে এটা। এখন আমার এটা মনে ছিল, কিন্তু ওটা কত তারিখ নিক্ষেপ করছিল সেটা আমি ভুলে গেছিলাম। ঠিক আছে? যে যখন জিজ্ঞেস করছি এটা কয় তারিখে এটা উৎক্ষেপণ করছে? তখন আমি বলছি, "স্যার আসলে আমার এই প্রশ্নটার উত্তর জানা নাই।" এবং এইখানে এই জিনিসটা আমি তোমাকে নোট করে রাখতে বলব যে, তুমি যদি কোনো কোয়েশ্চেন এর আনসার না জানো, সুন্দর করে বলবা, "স্যার আমার এই মুহূর্তে এই প্রশ্নটার উত্তর জানা নেই বা মনে পড়ছে না।" ঠিক আছে? কনফিডেন্টলি ভুলভাল আনসার দিবা না। না জানলে, "স্যার আমি জানি না। আমি আমি এই মুহূর্তে দুঃখিত স্যার, আমি এই মুহূর্তে এটা মনে করতে পারতেছি না এই আনসারটা।" অ্যান্ড এটা নিয়ে প্যানিক হওয়া যাবে না। তুমি যদি একদম কুঁচকায়-মুচকায় যাও, "আই হায়! একটা কোয়েশ্চেন পারলাম না আমি তো।" না, জাস্ট খুব কনফিডেন্ট বলবা, "স্যার আমার এই মুহূর্তে এই কোয়েশ্চেনটার উত্তর মনে পড়তেছে না।" নরমাল, ঠিক আছে। দেন ওইটার পরে স্যাররা আরো আমার টুকটাক রেজাল্ট-টেজাল্ট দেখলো। বাসা-টাসা এটা কোথায়? বাবা-মা কি করে? এরকম আরো হাবিজাবি কথাবার্তা বলল। এরপর বলল, "আচ্ছা ঠিক আছে বাবা তুমি আসতে পারো।" সো উনারা আমার প্রতি মানে খুবই আদর করে কথা বলছে। অ্যান্ড টু বি অনেস্ট আমার যেই পোলাপানের সাথে দেখা হইছে, আর এই জার্সিটা পরাটার কারণ আছে। আমার একটা ফ্রেন্ড আছে। আমার এনডিসিতে তোমার আ আগে পিছে রোল তো সবার মানে বেঞ্চ যেখানে বসো তুমি, হ্যাঁ? ওই সিট কিন্তু ফিক্সড। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল জোনাক। সো জোনাক ওরকম ভর্তি পরীক্ষা দিছে। তো জোনাক নাকি এরকমই নরমাল একটা প্যান্ট পরছে। ও নাকি একটা স্যান্ডেল পরছে। স্লাইডস পরো না তোমরা? স্লাইডস পরছে আর একটা ম্যানচেস্টার ইউনাইটেড জার্সি পরে দিতে গেছে ভর্তি পরীক্ষা। জোনাকও কিন্তু চান্স পাইছে। সো ড্রেস কোডটা মানে খুব বেশি উল্টাপাল্টা না হলে টিচাররা মেরে। এখন তুমি যদি চুস প্যান্ট, রং-বেরঙা শার্ট, একদম চুল স্পাইক-টাইক করে যাও তাইলে সমস্যা। চুল-টুল কাইটা একটু ভদ্র হয়ে যায়। আবার চুল কাটা একদম পার্টি শার্ট দিয়ে যায়ও না। মানে মোটামুটি ডিসেন্ট এনাফ চুল কাটা যেটাকে বলে। কোন স্টাইল না। জাস্ট চুলটা মোটামুটি মিডিয়াম আছে বা ছোট আছে, হ্যাঁ? এরকম। তুমি যদি একদম আর্মি কাট দিয়ে যাও তাহলে তো বুঝবে যে তুমি তো আসলে মানুষ তো ভালো না তুমি, তাই না? পরীক্ষা উপলক্ষে আর্মি কাটটা দিছো। সো এগুলো একটু খেয়াল রাখবা। আমি তোমাকে সাজেস্ট করব ভাইবার এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য রিসেন্ট যে ইভেন্ট গুলো আছে সেগুলোর প্রিপারেশন নাও, হ্যাঁ? আর হ্যাঁ, হলি ক্রসের কথাটা একটু বলি। হলি ক্রসের ক্ষেত্রে আমি তো টিচার হিসেবে তো ওই জিনিসটা কভার করতেছি। সো হলি ক্রসের কলেজ লাইফে অবশ্যই আমি হলি ক্রসের মেয়েদের সাথে কথা বলি নাই। সো যখন আমি পড়ানো স্টার্ট করছি তখন তো চেয়ারম্যান আমার স্টুডেন্ট ২ টাই ছিল। সো হলি ক্রসে যখন গেছি স্টুডেন্টদের সাথে কথা হইছে। ওদেরকে একাডেমিক কোয়েশ্চেন খুব একটা ধরে। হলি ক্রসের ক্ষেত্রে একটু একাডেমিক কোয়েশ্চেনটা বেশি ধরে। মানে নরমালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলা থেকেই প্রশ্ন ধরে। বাংলা, ইংরেজি থেকেও টুকটাক ধরে আরকি। সো তুমি যেইগুলা লিখিত পরীক্ষার জন্য বা রিটেন এক্সামের জন্য যে প্রিপারেশন নিচ্ছ, ওটা পড়ে গেলেই হবে। কারণ ওখানের বাইরে থেকে কিছু প্রশ্ন তোমাকে করবে না। তোমাকে মেইনলি প্রশ্নগুলা করবে হচ্ছে ওই যে ওখান থেকে আরকি তোমার একাডেমিক যে পড়াশোনা আছে সেখান থেকে। তো তোমাকে এই বিষয়গুলাই খেয়াল রাখতে হবে, অ্যান্ড এটার জন্য খুব বেশি মাতামাতি করার কিছু নাই। কারণ তোমার যত যাই বলো মেইন এক্সাম কিন্তু রিটেন এক্সামটা। রিটেন এক্সামের মার্কটা কিন্তু অনেক বেশি ভ্যালুয়েবল রাদার দ্যান ভাইভাতে তুমি কত মার্ক পাইতেছো। যদি তুমি ভাইভাটা একটু খারাপও হয়ে যায়, সমস্যা নাই। তুমি ঠিকঠাক মতো নিজেকে প্রেজেন্ট করতে পারলে ওটা নিয়ে তুমি আটকাবা না। তুমি রিটেন এক্সামটা যদি ভালো মার্কস ক্যারি করতে পারো,
ভাইবা ধরো তুমি অনেক কোয়েশ্চেন ভুল করছো, বাট তোমার বডি ল্যাঙ্গুয়েজটা ভালো ছিল। তুমি কখনো একদম মানে দোমরা মোচড়া যাওনি, তুমি কনফিডেন্ট ছিলা। অনেক আনসার পারো নাই, সমস্যা নেই, বাট তুমি কনফিডেন্ট আছো। সো ওইটাই তোমার বডি ল্যাঙ্গুয়েজটার উপরে সবকিছু মেইনলি ডিপেন্ড করতেছে। এবং একদম কিছু না পারলেও একটু সমস্যা হবে, বাট এমন না যে কেউ পারবা না ভাই। ওইটুক পর্যন্ত যাইতে পারলে তুমি আসলে অনেক কিছু পাইরেই যাবা, ঠিক আছে? সেইটাই নিজের উপরে কনফিডেন্সটা ডেভেলপ করার চেষ্টা করে যে ভাই আমি এত দূর পর্যন্ত আসছি, কিছু না কিছু পারবোই। ট্রাস্ট মি, কিছু না কিছু তুমি পারবাই, ঠিক আছে? সেগুলো নিয়ে তো প্যারা নিও না, পড়তে থাকো। এবং যারা এখনো পড়া শুরু করো নাই, পড়াটা শুরু করে দাও, কারণ রেজাল্টের টাইম তোমাদের চলে আসতেছে। রেজাল্টের পর কিন্তু তুমি বেশি হলে 2 উইক টাইম পাবা, ঠিক আছে? তখন একদম পড়া গুছায় আনা একটু টাফ, একটু প্যারা লাগবে। সো এখন থেকেই পড়া স্টার্ট করো। এবং আমি আরো সামনে আরো গাইডলাইন ভিডিওস নিয়ে আসবো তোমাদের সাথে। সো বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে পড়াশোনা করো। নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।